সে ঠিক পলিটেকনিক কলেজ থেকে পাশ করে একটি শেয়ার ব্রোকারের চাকরি নেয়, কিন্তু পুরো 10 মাসেও একটিও অর্ডার করতে পারেনি। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, যেদিন সে প্রথম অর্ডার নেয় সেটি ছিল এক বিশাল 50,000 কোটি ওনের ডিল। তার চেয়েও অবিশ্বাস্য হল, মাত্র 10 মিনিটের কম সময়েই সে কম্পিউটারে কিছু টাইপ করেই 700 কোটি ওনের কমিশন পেয়ে যায়। এটা ছিল এমন এক কাজ যা ব্যাংক ডাকাতির চেয়েও বেশি লাভজনক। এরপর যেন তার জীবনে এক জাদুকরী পরিবর্তন আসে। 1200 কোটি, 5,000 কোটি, 30,000 কোটি, এভাবে বড় বড় অর্ডার আসতেই থাকে। ধীরে ধীরে তার সম্পদের পরিমাণ বাড়তে থাকে। সে সিউলের মতো ব্যয়বহুল শহরে বাড়ি কেনে, চারপাশে বিলাসবহুল গাড়ি আর সুন্দরী নারীরা ঘিরে থাকে তাকে। এই অসম্ভব উত্থান তাকে রাতারাতি সফলতার শীর্ষে পৌঁছে দেয়। অথচ মাত্র 2 মাস আগেও সে ছিল এক গ্রামীণ দরিদ্র যুবক, যিনি ক্ষেতখামারে কাজ করতেন। তার নাম ডগ হুয়ান। অসাধারণ স্মৃতিশক্তির জোরে সে সিউলে একটি শেয়ার ব্রোকারে চাকরি জুটিয়ে নেয়। কিন্তু এই পেশায় স্মৃতিশক্তি খুব একটা কাজে লাগে না, কারণ এখানে দরকার হয় বলার দক্ষতা আর সহ্যশক্তি। সকাল 9টা বাজতেই পুরো অফিস যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সবাই নিজ নিজ ক্লায়েন্টকে বোঝাতে ব্যস্ত থাকে শেয়ার কেনাবেচার জন্য। একজন ক্লায়েন্ট যখনই কোনো অর্ডার কনফার্ম করে, সঙ্গে সঙ্গে তা স্ক্রিনে দেখা যায়, আর এই প্রক্রিয়া চলতে থাকে বিকেল 3টা পর্যন্ত। প্রতিদিনের এই যুদ্ধে সবাই ভালো পারফরম্যান্স করে, কিন্তু নতুন হিসেবে ডগ হুয়ান বারবার ব্যর্থ হয়। তবুও তার কাজ থেমে থাকে না। তার টিম লিডার তাকে একটি রেকর্ডার কিনে আনার নির্দেশ দেয় এবং তাকে বলা হয় ফান্ড ম্যানেজারের কথা রেকর্ড করে শুনে শুনে মুখস্থ করতে, কারণ এতে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় তথ্য লুকানো থাকতে পারে। এরকম একদিন সে একটি ক্লায়েন্টের ফোন পায়, কিন্তু সে ঠিকমতো বুঝতে পারে না ক্লায়েন্ট কিনতে চায় নাকি বিক্রি করতে। একটু চিন্তা করে সে কেনা বেছে নেয়, কিন্তু কিছুক্ষণ পর ক্লায়েন্ট তাকে ফোন করে প্রচণ্ড রেগে গালাগালি করে। এই ভুল সিদ্ধান্তের কারণে পুরো টিমের বোনাস কেটে নেওয়া হয়। রাতে পার্টিতে গিয়ে ডগ হুয়ান হতাশায় ভেঙে পড়ে। সে ভাবে অন্য সব সহকর্মী হয় ধনীর দুলাল, নয়তো চাটুকার, আর সে আজও কিছুই করতে পারেনি। গ্রামে যিনি পাশেই চাষ করতেন, তিনি তো ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই দুঃখে সে মাতাল হয়ে পড়ে। আর তার এমন অবস্থা দেখে সিনিয়র অফিসার মিস্টার চই তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। তিনি প্রথমে তাকে ম্যাসাজ করাতে নিয়ে যান এবং পরে জানান যে তিনি এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কাজ করছেন, যিনি শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে বিশাল মুনাফা করেন। এখন তাদের দলে একজন লোকের দরকার, এবং যদি ডগ হুয়ান নির্দেশ অনুযায়ী কাজ করে তবে সে 1000 গুণ কমিশন পেতে পারে। ডগ হুয়ান কিছুই না বুঝলেও আর্থিক চাপে রাজি হয়ে যায়। পরদিন এক ক্যাফেতে তিনি এক গোপনীয় লোকের কাছ থেকে ফোন পান এবং তাকে একটি ছাদে নিয়ে যাওয়া হয়, যেখানে সে চ্যাং হো নামের এক প্রভাবশালী ব্যক্তিকে দেখে। চ্যাং হুয়ান তাকে একটি মোবাইল দেয় এবং বলে পরের দিন 50,000 কোটি ওনের লেনদেন করতে হবে। পরদিন সকাল 9টায় নির্দেশ মোতাবেক সে একের পর এক অর্ডার করে এবং 10 মিনিটের মধ্যেই কাজ শেষ করে ফেলে। সবাই বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকে। যদিও তার ম্যানেজার সন্দেহ করে, কিন্তু চ্যাং হো আগেই ক্লায়েন্টকে ম্যানেজ করে রেখেছেন। এই কাজের কমিশন হিসেবেই ডগ হুয়ান পায় 700 কোটি ওন। এবার সে সবার নজরে আসে। সুন্দরী সহকর্মী তাকে ফোন নম্বর দেয়, যা ডগ হুয়ান কল্পনাও করতে পারেনি। কিন্তু এরপর চ্যাং হো তাকে আরও বড় এক পরিকল্পনার কথা জানায়। 700,000 কোটি ওনের লেনদেন। এবার তারা 5 জন মিলে বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে এবং যখন বাজার চূড়ায় পৌঁছায় তখন সব বিক্রি করে দেয়। এতে করে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়, আর ডগ হুয়ান একাই 1200 কোটি কমিশন পায়। সে এবার গ্রামে টিভি পাঠায়, রাত কাটায় বিলাসবহুল পার্টিতে এবং সুন্দরী সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ায়, যা তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ড হুইরিকে রাগিয়ে তোলে। কিন্তু সব আনন্দ বেশিদিন স্থায়ী হয় না। ফিনান্সিয়াল রেগুলেটরি অথরিটির কর্মকর্তা মি হান তার কাছে এসে বলেন, ডগ হুয়ানের কয়েকটি লেনদেনে অস্বাভাবিকতা আছে। তিনি তাকে সততার সঙ্গে সব স্বীকার করতে বলেন, কিন্তু ডগ হুয়ান রাজি না হওয়ায় হান পরদিন তার বাড়ির নিচে অপেক্ষা করে এবং নজরদারির প্রমাণ দেখায়। ডগ হুয়ান ভীত হয়ে বিষয়টি চ্যাং হোকে জানায়। চ্যাং হো তাকে পরামর্শ দেন বিদেশে চলে যেতে। ডগ হুয়ান হাওয়াই চলে যায়, যেখানে এক ফান্ড ম্যানেজার তার সঙ্গে পরিচিত হয় এবং দুজনে একসঙ্গে সময় কাটাতে থাকে। কিন্তু কল্পনাও করতে পারেনি, কোরিয়ায় ফেরার পর সে দেখতে পায় তার অফিসের রেগুলেটরি সংস্থা তদন্ত শুরু করে দিয়েছে। চমৎকার! তাহলে চলুন গল্পের পরের অংশে যাই। ডগ হুয়ান কোরিয়ায় ফিরে এসেই বুঝতে পারে তার আগের কোম্পানি এখন তদন্তের কেন্দ্রে। অফিসে ঢোকার আগেই তাকে নিরাপত্তা রক্ষীরা থামিয়ে দেয়। চারপাশে গণমাধ্যমের ক্যামেরা, রেগুলেটরি বোর্ডের গাড়ি আর হতবাক সহকর্মীরা, সবকিছু এক জটিল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। অফিসে ঢোকার পরেই সে দেখে চ্যাং হোর নাম কোথাও নেই। তার ডেস্ক ফাঁকা, তার সাথে যোগাযোগের সব উপায় বন্ধ, এমনকি মোবাইল নম্বরটিও বন্ধ।
ডগ হুয়ান দ্রুত বুঝে যায় চ্যাংহো তাকে ব্যবহার করে পুরো দোষ তার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। প্যানিক করে ডগ হুয়ান কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়িয়ে ফেলতে চাইলে অফিসে হানা দেওয়া গোয়েন্দা কর্মকর্তারা তাকে হাতে নাতে ধরে ফেলে। তাকে সঙ্গে সঙ্গে আটক করে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তার উপর চাপ আসে সব সত্য কথা বলার জন্য। প্রথমে সে কিছুই স্বীকার না করলেও যখন তাকে জানানো হয় যে তার পারিবারিক ফোন কল, হাওয়াইয়ের ফুটেজ, এমনকি কোম্পানির ভেতরের ইমেল চ্যাট পর্যন্ত হাতে এসেছে, তখন সে ভেঙে পড়ে। ডগ হুয়ান শেষমেশ স্বীকার করে যে সে শুধু একজন অপারেটর ছিল, পুরো পরিকল্পনার মাথা ছিল চ্যাংহো। কিন্তু সমস্যা হলো চ্যাংহোয়ের মধ্যেই বিদেশে পালিয়ে গেছে ভিন্ন নাম, ভিন্ন পাসপোর্ট, এমনকি প্লাস্টিক সার্জারিও করেছে বলে ধারণা। ডগ হুয়ানকে শেষমেশ বিচারে পাঠানো হয়, কিন্তু সে সরকারি সংস্থাকে এত মূল্যবান তথ্য দেয় যে তার শাস্তি কমিয়ে 5 বছর কারাদণ্ডে আনা হয়। কারাগারে থাকাকালীন সে আবার পড়াশোনা শুরু করে এবং অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করে। কারাগার থেকে বেরিয়ে ডগ হুয়ান এবার জীবনটাকে নতুনভাবে শুরু করতে চায়, এইবার শুধুই সৎ পথে।